তাহলে এখানে আমরা যে রিয়াকশানটা দেখছি দেওয়া আছে K2Cr2O7 প্লাস FeSO4 প্লাস H2SO4, সেখান থেকে আমি পাচ্ছি K2SO4 প্লাস Cr2SO4 এর হোল থ্রাইস প্লাস Fe2SO4 এর হোল থ্রাইস প্লাস H2O। তো স্বাভাবিকভাবেই দেখে বোঝা যাচ্ছে যে এখানে রিয়াকশানটা ব্যালেন্স করা নয়, কারণ এখানে এই যে Fe এটা ফেরাস, এখানে এই যে Fe এটা হচ্ছে ফেরিক। সেটা আমরা কিভাবে ডিটারমাইন করছি সেটা আমরা বুঝতে পারবো। এবং এছাড়াও এই রিয়াকশানটা ওভারঅল আমি দেখে বলছি যে এই রিয়াকশানটা ব্যালেন্স করা নয়। কিন্তু তাহলে এই রিয়াকশানটাকে আমি ব্যালেন্স করব কী করে, আর ব্যালেন্সের কনসেপ্টটা আসে কেন সেটা আমাকে ফার্স্ট অফ অল জানতে হবে যে ব্যালেন্সের কনসেপ্টটা আসে কেন। কারণ আমরা যদি ভর ও শক্তির নিত্যতা সূত্রটা পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কোনো একটা রিয়াকশান যখন স্টার্ট করি তখন সেই রিয়াকশানে যে সমস্ত আমার যে বিক্রিয়ক থাকে, একটা রিয়াকশান যখন আমরা স্টার্ট করি তখন সেই রিয়াকশানে যে বিক্রিয়কগুলো থাকে সেই বিক্রিয়কে যতগুলো অ্যাটম থাকে, সেই বিক্রিয়কে আমার যতগুলো অ্যাটম থাকে বিক্রিয়াজাত পদার্থতে আমাকে ততটা পরিমাণ অ্যাটম পাওয়া উচিত, ততটা পরিমাণই অ্যাটম আমি পাবো। কারণ শক্তি আর ভর এরা কখনো সৃষ্টি হয় না বা ধ্বংস হয় না। হ্যাঁ, তবে একটা রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। যেমন পদার্থ থেকে আমরা শক্তিতে রূপান্তর করতে পারি। যেমন কোনো একটা রিয়াকশান হচ্ছে, সেই রিয়াকশানে বেশ কিছু এনার্জি আমরা পাচ্ছি। কিন্তু মেনলি এখানে আমি অত ডিটেল কনসেপ্টেও যাচ্ছি না। মেনলি এখানে আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে যে আমাকে ভরের নিত্যতা সূত্র অনুযায়ী আমি যতগুলো অ্যাটম নিয়ে আমি রিয়াকশান স্টার্ট করেছি ততগুলো অ্যাটমই আমাকে এই প্রোডাক্ট বা বিক্রিয়াজাত পদার্থে পেতে হবে। ফার্স্ট অফ অল এটা কী ধরনের বিক্রিয়া? এটা হচ্ছে এক প্রকারের জারণ বিজারণ বিক্রিয়া। এটা হচ্ছে এক প্রকারের জারণ বিজারণ বিক্রিয়া। তার মানে কি, এই বিক্রিয়ায় একই সঙ্গে যেমন জারণ হচ্ছে, এই বিক্রিয়ায় একই সঙ্গে বিজারণ হচ্ছে। তো সবার নিশ্চয়ই জারণ বিজারণ হচ্ছে না। তাই আমি ফার্স্টে দেখে নিচ্ছি কার জারণ হচ্ছে কার বিজারণ হচ্ছে। আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে পটাশিয়ামের বাঁদিকে যখন পটাশিয়াম আছে, পটাশিয়াম যখন বাঁদিকে আছে তখনও তার +1 জারণ অবস্থা, আর ডান দিকে যখন আছে তখনও তার +1 জারণ অবস্থা। তাহলে এখানে নিশ্চয়ই ওর কোনো জারণ বা বিজারণ কিছু হচ্ছে না। কিন্তু যখন আমি Cr2O7 2- ক্রোমিয়ামের জারণ সংখ্যা দেখছি, আমি কিভাবে দেখব? আমি ধরে নিচ্ছি যে একটা ক্রোমিয়ামের জারণ অবস্থা যদি x হয় তাহলে দুটো ক্রোমিয়ামের জারণ অবস্থা কত হবে? 2x। তাহলে 2x প্লাস অক্সিজেনের জারণ অবস্থা কত? -2। তাহলে 2x প্লাস কটা অক্সিজেন আছে? 7টা। তাহলে ক্রোমিয়ামের জারণ অবস্থা x, কটা ক্রোমিয়াম আছে? দুটো, তাহলে 2x। আর অক্সিজেনের জারণ অবস্থা -2, কটা অক্সিজেন আছে? 7টা, তাহলে 7 × -2। এবার 2x প্লাস 7 × -2, আর এই যে পুরো স্পিসিসটা তার চার্জ কত? -2, তার মানে সে -2 জারণ স্তরে আছে, পুরো স্পিসিসটা -2 জারণ স্তরে আছে। তাই 2x প্লাস 7 × -2, 7 × -2 ইকুয়াল টু -2। তাহলে 2x - 14 ইকুয়ালস টু -2। 2x ইকুয়াল টু 14 - 2, তাহলে 2x ইকুয়াল টু 12। সেখান থেকে আমি পাচ্ছি x ইকুয়াল টু 6। ঠিক এইভাবেই আমি এখানে এখানে কি দেখতে পাচ্ছি যে Cr2SO4 এর হোল থ্রাইস। তাহলে Cr2SO4 এর হোল থ্রাইস আমরা কি জানি? আমরা জানি
যে যোজ্যতার নিয়ম অনুযায়ী কি না, সালফারের নিচে বসেছে 3, তাহলে এই 3টা হচ্ছে কার যোজ্যতা? 3টা হচ্ছে ক্রোমিয়ামের যোজ্যতা। সালফারের নিচে বসেছে 3, তাহলে 3টা হচ্ছে কার যোজ্যতা? 3 হচ্ছে ক্রোমিয়ামের যোজ্যতা। তার মানে ক্রোমিয়াম কত স্টেটে আছে? ক্রোমিয়াম +3 স্টেটে আছে। তার মানে ক্রোমিয়ামের জারণ অবস্থা কি? +3। তাহলে ক্রোমিয়ামের বাঁ দিকে ক্রোমিয়ামের জারণ অবস্থা +6, আর ডান দিকে ক্রোমিয়ামের জারণ অবস্থা +3। তাহলে +6 থেকে +3তে যাচ্ছে, তার মানে জারণ সংখ্যা কমছে বা জারণ অবস্থা কমছে, তার মানে অবভিয়াসলি তার বিজারণ হচ্ছে। জারণ সংখ্যা কমা মানে আমি কি জানি? বিজারণ হচ্ছে। এবার বাঁ দিকে আছে FeSO4 আর ডান দিকে আছে Fe2SO4 এর হোল থ্রাইস। ডান দিকে আছে Fe2SO4 এর হোল থ্রাইস। তাহলে আমি দেখি ক্যালকুলেশনটা। দেখা যাচ্ছে যে ধরে নিলাম আমি এফির হচ্ছে এক্স, এফির জারণ সংখ্যা এক্স, আমি সবসময় এক্স ধরেই করছি। তাহলে একটা এফি আছে, তার জন্য শুধু এক্স বসলো। SO4 2-, তার মানে কি এর জারণ অবস্থা কত না -2, এর জারণ অবস্থা হচ্ছে -2। SO4 2- এর জারণ অবস্থা হচ্ছে কত? এর জারণ অবস্থা হচ্ছে -2। তাহলে যদি আমি দেখে বলি তাহলে এফি তাহলে আমি যদি দেখে বলি তাহলে x - 2 = 0, বা আমি এভাবেও বলতে পারি x +(-2) = 0, কারণ FeSO4 নিউট্রাল, FeSO4 এর কোনো চার্জ নেই। এক্ষেত্রে Cr2O7 2- মানে ওর একটা চার্জ ছিল, কিন্তু FeSO4 এ তো কোনো চার্জ নেই, তাই এর জন্য 0 হয়ে গেল। তাহলে x + -2 = 0, সেখান থেকে আমি করতে পারি x = +2। তাহলে x যেহেতু +2, তাই FeSO4 এ Fe এর জারণ সংখ্যা কত? FeSO4 এ Fe এর জারণ সংখ্যা হচ্ছে +2, আর Fe2SO4 এর হোল থ্রাইস। এখানে আমরা কীভাবে বার করব দেখা যাক। এখানে আমরা যে ধরে নিলাম এফির জন্য আমি ধরে নিয়েছি y, এফির জন্য আমি ধরে নিয়েছি y। তাহলে যেহেতু দুটো এফি আছে, তার জন্য 2y, আর SO4 2-, তার মানে SO4 এর জন্য কত? SO4 এর জন্য হচ্ছে -2। তাহলে যেহেতু 3টে SO4 আছে, তাই 3 × -2। তাহলে দুটো এফির জন্য 2y আর 3টে SO4 এর জন্য 3 × -2, তাহলে 2y - 6 = 0। তাহলে 2y = +6, তাহলে y = +3 অক্সিডেশন স্টেট। তাহলে এখান থেকে আমি কি বুঝলাম? এখান থেকে আমি এটা বুঝতে পারলাম যে FeSO4 এ আমি ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি যে এফির অক্সিডেশন স্টেট বা জারণ অবস্থা হচ্ছে +2, আর Fe2SO4 এর হোল থ্রাইসে এফির অক্সিডেশন স্টেট হচ্ছে +3 বা জারণ সংখ্যা বা জারণ অবস্থা হচ্ছে +3। তাহলে বাম দিকে FeSO4, তার মানে Fe হচ্ছে বাম দিকে FeSO4, তাহলে বাম দিকে হচ্ছে Fe+2, ডান দিকে হচ্ছে Fe2SO4 এর হোল থ্রাইস, তার মানে ডান দিকে হচ্ছে +3। তাহলে অবভিয়াসলি +2 থেকে +3তে যাচ্ছে Fe, তার মানে হচ্ছে জারণ। তার মানে যেহেতু জারণ হচ্ছে, তাই এটা একটা জারণ বিক্রিয়া। এছাড়া আর কি স্পিসিস আছে, মানে আর কি অ্যাটম আছে? দেখো, অ্যাটম না, এখানে মূলক। SO4 2- এটা একটা মূলক। তাহলে SO4 এর অবভিয়াসলি অলওয়েজ SO4 এর বাঁ দিকেও -2 ছিল, আমার ডান দিকেও -2ই রয়েছে, কোনো চেঞ্জ হচ্ছে না।
আর হাইড্রোজেনের বাঁ দিকেও +1 ছিল, ডান দিকেও +1 আছে, তাই কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে আমি যদি ভালো করে জিনিসটাকে জানি, জেনারেলি জানি জিনিসটাকে, তাহলে কিন্তু আমি এইভাবে জিনিসটাকে করব যাতে আমার মনে কোনো ডাউট না থাকে যে কেন আমি K+K, কেন আমি SO4কে, কেন আমি হাইড্রোজেনকে আমার জারণ বিজারণ বিক্রিয়ায় রাখবো না। কেন? তার কারণ হচ্ছে এদের কিন্তু জারণ অবস্থার কোনো পরিবর্তন হয়নি। বাঁ দিকে যে জারণ অবস্থা নিয়েছিল, ডান দিকেও সেই জারণ অবস্থা নিয়ে আছে। পটাশিয়ামের সালফেটেরও, SO4 2- কে সালফেট বলি আমরা, সালফেটেরও আর হাইড্রোজেনেরও। তাহলে ওভারঅল আমি জারণ বিজারণ বিক্রিয়ায় কাকে কাকে নেব আর কাকে কাকে ছেড়ে দেবো আমরা সেটা দেখব। কাকে কাকে নেব, কাকে কাকে ছেড়ে দেবো। দেখা যাচ্ছে যে আমাকে নিতে হচ্ছে কাকে কাকে, আমাকে নিতে হচ্ছে Cr2O7 2- কে, যেখান থেকে আমি Cr3+ পাচ্ছি, আর Fe2+, কে, যেখান থেকে আমি Fe3+ পাচ্ছি। তাহলে এই যে বাদবাকি যে জিনিসগুলো, সেগুলোকে আমি বাদ দিয়ে দিলাম। এবার আমি প্রথমে অ্যাটম ব্যালেন্স করব। আমি দেখব যে অ্যাটমগুলো, মানে আমি ফার্স্ট অফ অল আমি কি দেখব না, যে অ্যাটমগুলো মেনলি জারণ বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করছে। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি কারা কারা জারণ বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রোমিয়াম করছে, এখানে ফেরাস করছে। তাহলে আমি কি বুঝবো? তাহলে আমি বলবো, তাহলে আমি এখানে এইটাই বলবো যে Cr2O7 2- থেকে আমি Cr3+ পাচ্ছি। আমি তাদের দুজনকে দিলাম, মানে Cr2O7 2- থেকে আমি Cr3+ পাচ্ছি। এটা বাঁ দিকে, এটা আমার বাঁ দিকে, আর এটা আমার সরি আমি একটুখানি ভুল বললাম। তাহলে বাঁ দিকে পাচ্ছি আমি Cr2O7 2- আর ডান দিকে আমি পাচ্ছি Cr3+। বাঁ দিকে আমি পাচ্ছি Fe2+, ডান দিকে আমি পাচ্ছি Fe3+। তাহলে বাঁ দিকে দেখো আমার দুটো ক্রোমিয়াম, আমি কিন্তু অক্সিজেনে যাচ্ছি না, অক্সিজেন আমি পরে আসব, কিন্তু যারা মেনলি জারণ বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করছে যে অ্যাটমগুলো, তাদের সংখ্যার আগে আমি ব্যালেন্স করছি। দেখো বাঁ দিকে আছে দুটো ক্রোমিয়াম আর ডান দিকে আছে, বাঁ দিকে আছে দুটো ক্রোমিয়াম। আমি যদি অন্য একটা কালি দিয়ে বলি, তাহলে বাঁ দিকে আছে দেখো দুটো ক্রোমিয়াম আর ডান দিকে আছে দেখো একটা ক্রোমিয়াম। তাহলে অবভিয়াসলি আমাকে কী করতে হবে? ফার্স্টে অ্যাটম ব্যালেন্স করতে হবে। দেখো আমি এখানে অ্যাটম ব্যালেন্স করেছি। আমি কি করেছি না, আমি ডান দিকে ক্রোমিয়ামের আগে 2 গুণ করেছি, করে আমি ব্যালেন্সটা করেছি, যেটা আমি ব্লু কালার দিয়ে, যেখানে আমি সিগনিফাই করছি, রাইট চিহ্ন দিয়েছি, দেখো এখানে আমি করেছি। আশা করি এই জায়গাটা বোঝা গেছে। এবার এই জারণ বিজারণ বিক্রিয়ায় আমাকে ফার্স্ট অফ অল কী করতে হবে? এই জারণ বিজারণ বিক্রিয়া আমাকে ফার্স্ট অফ অল আগে আমাকে কোন জায়গাটা জারণ হচ্ছে আর কোন জায়গাটা বিজারণ হচ্ছে সেটা আমাকে ধরতে হবে। আমি দেখতে পাচ্ছি এই Cr2O7 2- থেকে Cr3+-এ বিজারণ হচ্ছে। তাহলে আমি বিজারণ অর্ধবিক্রিয়ায় কি লিখব? আমি বিজারণ অর্ধবিক্রিয়ায় লিখব Cr2O7 2- থেকে আমি 2Cr3+ পাচ্ছি। আর জারণ হচ্ছে কি না, জারণ হচ্ছে আমার এখানে আমার জারণ হচ্ছে, একটু ব্রাইট কালার লাগবে এটা। তাহলে এটা হচ্ছে আমার জারণ, Fe2+ থেকে Fe3+। তাহলে জারণ অর্ধবিক্রিয়ায় আমি এটা রাখলাম। তাহলে জারণ অর্ধবিক্রিয়ায় কী করলাম না, জারণ অর্ধবিক্রিয়া আমি দেখছি Fe2+ থেকে Fe3+ হচ্ছে। আমার কাছে ব্যাপারটা সোজা। কেন সোজা না, আমি এইভাবে ভাববো যে Fe2+ তার মানে কি না, Fe2+ তার মানে না, Fe অ্যাটম মানে কি না, লোহা, সিম্পল লোহা, Fe অ্যাটম। তাহলে এর টোটাল এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 26, Feর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 26।
তার মানে এর বাইরে 26টা ইলেকট্রন আছে, মানে বাইরে বলতে এর নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনগুলোর সংখ্যা 26। এবার দুটো ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে এর নাম্বার অফ ইলেকট্রন কত হবে? 24। তাহলে দুটো ইলেকট্রন যদি এ ছেড়ে দেয় তখনই ও Fe2+ হয়ে যাবে। তাহলে Fe2+ এর নাম্বার অফ ইলেকট্রন কত? 24। Fe2+ এর নাম্বার অফ ইলেকট্রন 24। আর ও যদি 24, আর ও যদি তিনটে ইলেকট্রন ছেড়ে দেয় তখন ওর 3+ হবে। ও যদি তিনটে ইলেকট্রন ছেড়ে দেয় তখন ওর 3+ হবে। আর তখন কটা ইলেকট্রন পড়ে থাকবে? তখন 23টা ইলেকট্রন পড়ে থাকবে। তাহলে এখানে 23। তাহলে যখন Fe2+ তখন ওর নাম্বার অফ ইলেকট্রন টোটাল কত? 24। আর যখন Fe3+ তখন নাম্বার অফ টোটাল ইলেকট্রন কত? 23। তাহলে অবভিয়াসলি আমরা দেখে বুঝতে পারছি যে 24 থেকে 23 হয়ে যাচ্ছে, মানে একটা ইলেকট্রন কমছে। তার মানে কি Fe2+ যদি একটা ইলেকট্রন ছাড়ে, Fe2+ যদি একটা ইলেকট্রন ছাড়ে তাহলে তখন ও Fe3+ হচ্ছে। দেখো Fe3+ যদি একটা ইলেকট্রন ছাড়ে তখনই ও Fe3+ হচ্ছে। নাম্বার অফ ইলেকট্রন 24 ছিল, 24 থেকে 23 হচ্ছে, অবভিয়াসলি একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, দিয়ে ও হয়ে যাচ্ছে Fe3+। তাহলে এইভাবে আমি আমার জারণ অর্ধবিক্রিয়াটাকে সম্পন্ন করলাম। আশা করি বোঝা গেছে। এবার আমাকে ডিটেলে বুঝতে হবে বিজারণ অর্ধবিক্রিয়াটা। বিজারণ অর্ধবিক্রিয়াটা কিন্তু জারণ অর্ধবিক্রিয়ার মতো অতটা সোজা নয়, কারণ এখানে একটা অক্সিজেন ঢুকে আছে। এই রিয়াকশানটা আমি যদি ফার্স্ট অফ অল এই রিয়াকশানটাকে দেখি তাহলে আমি সলভ করব কীভাবে। দেখো আমি এখানে দেখতে পাচ্ছি Cr2O7 2- আছে, আর ডান দিকে কিন্তু কোনো অক্সিজেন ছিল না। আমি মার্ক করে দিই, আমি আগে মার্ক করে দিই লাল কালি দিয়ে, তারপরে আমি জিনিসটা করব হচ্ছে ব্লু কালিতে। তাহলে এদিকে আমার 7টা এক্সট্রা অক্সিজেন আছে। তাহলে এখানে আমাকে কি করতে হবে? যেহেতু এদিকে আমি দেখছি 7টা এক্সট্রা অক্সিজেন আছে, তাই এদিকে আমাকে 7টা জলের অণু যোগ করতে হবে। তাহলে দেখো এদিকে যদি আমি 7টা এক্সট্রা অক্সিজেন দেখি তাহলে এদিকে আমাকে 7টা জলের অণু যোগ করলাম। দেখো একটা জলের অণুতে অক্সিজেন কটা থাকে? একটা। তাহলে 7টা জলের অণুতে অবভিয়াসলি 7টা অক্সিজেন থাকবে। তাহলে দুদিকে নাম্বার অফ অক্সিজেন ব্যালেন্স হয়ে গেল। কিন্তু বাঁ দিকে তুমি হাইড্রোজেনও যোগ করেছো। কটা? না 7 দুগুণে 14টা হাইড্রোজেন যোগ করেছো। তাহলে বাঁ দিকে তোমাকে 14টা H+ আনতে হবে। কি করলাম তাহলে এতক্ষণ? ফার্স্ট অফ অল আমি করলাম এটাই। কি করলাম এতক্ষণ আমি যদি বলি, ফার্স্ট অফ অল আমি এদিকে দেখছি 7টা অক্সিজেন রয়েছে, তাই আমি এদিকে 7টা জলের অণু যোগ করেছি। কারণ আমি জানি কি একটা জলের অণুতে আমি অক্সিজেন একটা পাবো, তাহলে 7টা জলের অণুতে আমি 7টা অক্সিজেন পাবো। কিন্তু জলের অণু যোগ করার সঙ্গে সঙ্গে আমাকে এটাও মাথায় রাখতে হবে যে আমি কিন্তু শুধুমাত্র অক্সিজেন যোগ করিনি, আমি হাইড্রোজেনও যোগ করেছি। কটা? তাহলে 7 দুগুণে 14টা। একটা জলের অণুতে 2টো হাইড্রোজেন, তাহলে 7টা জলের অণুতে কটা হাইড্রোজেন? 14টা হাইড্রোজেন। তাহলে আমাকে হাইড্রোজেনের নাম্বারও ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করে আমি কি দেখছি, তার মানে আমাকে এপারে 14টা H+ যোগ করতে হবে। ভালো কথা, 14টা H+ যোগ করে দিলাম। কিন্তু এবার আমার সামনে একটা গুরুতর প্রশ্ন এসে দাঁড়ালো। কি না, আমি দেখছি যে বাঁদিকে আমার এদিকে -2, আর যেহেতু 14টা H+ যোগ করেছি, একটা হাইড্রোজেনের +1, 14টা হাইড্রোজেনের জন্য +14, তাহলে +14 -2, তাহলে ওভারঅল চার্জ কত? ওভারঅল চার্জ হচ্ছে -12। +12, আই এম ভেরি সরি। যেহেতু 14 × +1 প্লাস
-2, Cr2O7 এর জন্য -2, তাহলে 14 ইন্টু +1 প্লাস -2 দ্যাট ইজ +12, তাহলে +14 -2 +12। কিন্তু ডান দিকে আমার দেখো 2Cr3+, তাহলে 2 ইন্টু +3 দ্যাট ইজ +6, 2 ইন্টু +3 দ্যাট ইজ +6, তাহলে বাঁ দিকে +12, ডান দিকে +6, তার মানে বাঁ দিকে +6 চার্জ এক্সট্রা আছে, কিন্তু এখানে আমাকে চার্জ ব্যালেন্স করতে হবে, কারণ ওভারঅল রিয়াকশানে কিন্তু কোনো চার্জ থাকবে না, এক্সট্রা তো চার্জ রাখা যাবে না। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে বলা হলো কাজ কর, দুটোভাবে করতে পারি না, বাঁ দিকে আমি আরও 6টা প্লাস চার্জ অ্যাড করতে পারি, বা ডান দিকে আমি 6টা মাইনাস চার্জ অ্যাড করতে পারি। কীভাবে বুঝবো দেখা যাক। আমি ম্যাথামেটিক্যালি যদি এই জিনিসটাকে ভাবি, তাহলে একদিকে আমার +12 আছে, একদিকে আমার +6 আছে, একদিকে আমার +12 আছে, +6। আমি এটা একটা এক্সাম্পলের থ্রুতে বলছি। সাপোজ কেউ একজন 25 পেয়েছে পরীক্ষায়, আর কেউ একজন 19 পেয়েছে। তাহলে যে 19 পেয়েছে সে কি বলবে, সে বলবে আমি যদি আর 6টা নাম্বার বেশি পেতাম না, তাহলে আমি তোর সঙ্গে সমান হয়ে যেতাম, ঠিক আছে, তোর সঙ্গে সমান হয়ে যেতাম। আর যে 25 পেয়েছে সে কি বলবে, আমি যদি আর 6টা নাম্বার কম পেতাম না, তাহলে আমি তোর সঙ্গে সমান হয়ে যেতাম। তাহলে দুজনের সমান হতে গেলে যদি 25 যে পেয়েছে সে যদি 19-এর সঙ্গে সমান হতে চায়, তাহলে 6 নাম্বার কম পেতে হবে, আর যে 19 পেয়েছে সে যদি 25-এর সঙ্গে সমান হতে চায়, তাহলে তাকে আরও 6 নাম্বার বেশি পেতে হবে। তেমনি যার যেদিকে +12 আছে সে বলছে কি আমার চার্জ যদি আরও 6 কম হতো না, তাহলে আমি তোর সঙ্গে সমান হতাম। আর যার চার্জ +6 আছে সে বলতো আমার চার্জ যদি আরও +6 বেশি হতো না, তাহলে আমি তোর সঙ্গে সমান হতাম। এখন প্রশ্ন হচ্ছে যে এর +6 করতে গেলে, এর ক্ষেত্রে যদি আমি দেখি, তাহলে এর +6 করতে গেলে তার মানে এখানে আমাকে 6টা প্রোটন অ্যাড করতে হবে, কারণ প্রোটনের চার্জ হচ্ছে +1, 6টা প্রোটন অ্যাড করতে হবে, কিন্তু প্রোটন তো অ্যাড করা যায় না, আমরা জানি প্রোটন নিউক্লিয়াসের মধ্যে থাকে। তাহলে আমি কি অ্যাড করতে পারি, ইলেকট্রন, কিন্তু আমি তো ইলেকট্রন এদিকে অ্যাড করতে পারবো না, কারণ ইলেকট্রনের চার্জ কত, একটা ইলেকট্রনের চার্জ -1, তাহলে 6টা ইলেকট্রন যদি আমি অ্যাড করি তাহলে কত হবে, -6, আর এদিকে যদি আমি -6 অ্যাড করি তাহলে এদিকটা 0 হয়ে যাবে, তাহলে চার্জ ডিফারেন্স আরও বেড়ে যাবে। তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে বাঁ দিকে 6টা ইলেকট্রন যোগ করতে হবে। কেন না, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বাঁ দিকে 6টা ইলেকট্রন যোগ করলে তো চার্জ বেড়ে যাবে, চার্জ বাড়বে না, কারণ একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে -1, একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে -1, তাহলে 6টা ইলেকট্রনের চার্জ হচ্ছে -6, তাহলে ওভারঅল +12 থেকে -6 করলে কত হবে, +6, আর এদিকে তো +6 ছিল, তার মানে যে 25 পেয়েছিল সে তার নাম্বার 6 কমিয়ে 19-এ চলে গেল, যাতে দুই বন্ধুর নাম্বার সমান হয়ে যায়। তেমনি এখানে +12 ছিল, -6 করে +6 হয়ে গেল, তার মানে কি করতে হবে, আমাকে বাঁ দিকে আরও 6টা ইলেকট্রন যোগ করতে হবে, বাঁ দিকে আমাকে আরও 6টা ইলেকট্রন যোগ করতে হবে, যেটা আমি করেছি। করে আমি যে ওভারঅল বিজারণ বিক্রিয়াটা পেলাম, যেখানে আমি সব কিছু ব্যালেন্স করেছি, যেখানে আমি অ্যাটম ব্যালেন্স করেছি, যেখানে আমি চার্জ ব্যালেন্স করেছি, দেখো বাঁ দিকে আমি এখানে লিখেও দিয়েছি এখন চার্জ এটা, তার মানে বাঁ দিকে 6টা ইলেকট্রন যোগ করা হলো এবং তার রেসপেক্টে আমি দুদিকে চার্জটা সিমিলার এসে গেছে এবং তাই আমার ব্যালেন্স কমপ্লিট। তাহলে যেহেতু আমার ব্যালেন্সটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি আসবো হচ্ছে, এবার দেখছি আমি কি যে বিজারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া আমি আগে মেনশন করি। বিজারণ অর্ধবিক্রিয়া আর জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ এটা হচ্ছে আমার জারণ অর্ধবিক্রিয়া, এটাকে আমি 1 নম্বর নাম দিলাম।
আর এটাকে আমি এখন কিছু নাম দিলাম না, কিন্তু আমি কি দেখতে পাচ্ছি যে এই যে রিয়াকশানটা, আমি এই রিয়াকশানটাকে ফলো আপ করছি, এই যে জিনিসটাকে। তাহলে এই রিয়াকশানে আমার একটা ইলেকট্রন ইনভলভড, আর এই রিয়াকশানে আমার 6টা ইলেকট্রন ইনভলভড। নাও কোশ্চেন ইজ দ্যাট কি যদি আমি দুটো রিয়াকশান মানে দুটো ইকুয়েশান, আমি এটাকে দুটো সমীকরণ ধরে নিচ্ছি, তাহলে সেখান থেকে যদি আমি ইলেকট্রনগুলোকে এলিমিনেট করতে চাই, মানে অপনয়ন করতে চাই, ইলেকট্রনগুলোকে বাদ দিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে না, দুদিকে নাম্বার অফ ইলেকট্রনস সেম হতে হবে। ফর এক্সাম্পল, আমি যখন করি যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ আর 2x প্লাস 2y ইকুয়াল টু 5a, তাহলে এই যে দুটো ইকুয়েশান আমি সলভ করব, আমি যদি অপনয়ন পদ্ধতিতে করতে যাই, তাহলে হয় আমাকে এই রিয়াকশানটাকে 2 দিয়ে গুণ করতে হবে, বা না 2x প্লাস, আমি রিয়াকশানটাকে একটু বদলে দিই, এই রিয়াকশানটাকে আমি বলছি 2x প্লাস 4y ইকুয়াল টু 5a ইকুয়াল টু 5a। তাহলে আমি কি বলবো, তাহলে যদি আমি ওয়াইকে অপনয়ন করতে চাই, তাহলে আমাকে নিশ্চয়ই, যদি আমি ওয়াইকে অপনয়ন করতে চাই, তাহলে আমাকে নিশ্চয়ই হয় এখানে 4 গুণ করতে হবে, এখানে 4 গুণ করতে হবে, তার করেসপন্ডিংলি এখানে 8, তার করেসপন্ডিংলি এখানে 8, এবং তার করেসপন্ডিংলি এখানে 4। ওকে, যদি আমি এভাবে করতে পারি, যদি আমি এক্সকে এলিমিনেট করতে চাই, মানে এক্সকে অপনয়ন করতে চাই, তাহলে এখানে আমায় 2 গুণ করতে হবে, এখানেও 2 গুণ করতে হবে, এখানেও 2 গুণ করতে হবে। ঠিক সিমিলারলি আমি এলিমিনেশন প্রসেসটা করতে গেলে আমাকে কি করতে হবে না, আমাকে এখানে দেখো, এখানে একটা ইলেকট্রন ইনভলভ, এখানে 6টা ইলেকট্রন ইনভলভ, তার মানে এই রিয়াকশানটাকে আমাকে 6 দিয়ে গুণ করতে হবে, এই রিয়াকশানটাকে আমাকে 6 দিয়ে গুণ করতে হবে। দেখো আমি করেছি সেটাই, আমি এই রিয়াকশানটাকে চুজ করেছি, তারপরে এটাকে ওভারঅল 6 দিয়ে গুণ করেছি, তারপরে এই পোর্শনটাকে আমি এই ধারে নিয়ে গেছি, নিয়ে গিয়ে এবার 2 নম্বর ইকুয়েশান আমি নাম দিয়েছি, সিম্পলভাবে করেছি। এবার 1 নম্বর ইকুয়েশান এটা, আর 2 নম্বর ইকুয়েশান এটা। এবার 1 নম্বর ইকুয়েশান আর 2 নম্বর ইকুয়েশান যখন যোগ করব, তখন আমার 1 নম্বর ইকুয়েশানের বাঁ দিকে যারা যারা আছে, 1 নম্বর ইকুয়েশানের বাঁ দিকে যারা যারা আছে তারা যোগ হবে, আর 1 নম্বর ইকুয়েশানের বাঁ দিক আর 2 নম্বর ইকুয়েশানের বাঁ দিকে যারা যারা আছে তারা যোগ হবে, আর ডান দিকে যারা যারা আছে তারা যোগ হবে। ওকে, আমি সিমিলারলি এগুলোকে যোগ করলাম, যোগ করার পর আমি যোগ করলাম, এদিকে -6 ইলেকট্রন ছিল, এদিকে +6 ইলেকট্রন ছিল, কেটে গেল, আর বাকি কোনো কিছু কাটার এখন কিছু নেই, আর কিছু কাটবেও না। আমি যে রিয়াকশানটা পেলাম সেই রিয়াকশানটা দাঁড়ালো কি না, Cr2O7 2- প্লাস 14H প্লাস 6Fe2+, আর এখানে কি পেলাম 2Cr3+, 6Fe3+, প্লাস 7H2O। এইখানে এসে অনেক স্টুডেন্ট শেষ করে দেয়, কারণ এরপরে কেউ বোঝায় না, বা এরপরে কেউ বলে দেয় না যে চার্জ হিসাবে আমি এটা করলাম, কিন্তু এবার আমাকে নিউট্রাল যে স্পিসিস আমাকে রিয়াকশানটা কী দিয়েছে, আমাকে রিয়াকশানটা দিয়েছে এটা, তাহলে এখানে সালফেটও ইনভলভড আছে, এখানে হাইড্রোজেন ইনভলভড আছে, এখানে পটাশিয়ামও ইনভলভড আছে। তাহলে আমাকে এই রিয়াকশানে কতগুলো সালফেট ইউজ হচ্ছে, এই রিয়াকশানে কতগুলো পটাশিয়াম ইনভলভড হচ্ছে, কতগুলো হাইড্রোজেন ইনভলভড হচ্ছে, এটা কিন্তু আমাকে কেউ শেখায় না। এবং যার কারণে আমরা এই স্টেপ অবধি করতে পারি, যে কারণে কিন্তু আমরা এই স্টেপ অবধি
এই স্টেপটা যে কারণে আমরা কিন্তু এই স্টেপটা অবধি করতে পারি, তারপরে গিয়ে আমাদের আটকে যায়, আমরা কিন্তু কমপ্লিট করতে পারি না। তাহলে কমপ্লিট করব কীভাবে? কমপ্লিট করব, আমার অলরেডি ব্যালেন্স কমপ্লিট, আমার অলরেডি এখানে আমার ব্যালেন্স কমপ্লিট। এবার আমি দেখব, দেখো আমি ব্যালেন্স করে কি পেয়েছি, আমি ব্যালেন্স করে এখানে পেয়েছি, আমি পেয়েছি 6Fe3+। এবার আমি কি দেখছি, আমি রিয়াকশানটাকে আগে দেখব। আমি রিয়াকশানে দেখছি কি পেয়েছি, আমি Fe3+ আমি কোথা থেকে পেয়েছি? Fe2SO4 এর হোল থ্রাইস থেকে আমি Fe3+ পেয়েছি, Fe2SO4 এর হোল থ্রাইস থেকে আমি Fe3+ পেয়েছি। তাহলে এই যে Fe2SO4 এর হোল থ্রাইস, তাহলে আমি দেখছি আমি একটা Fe2SO4 হোল থ্রাইসের মলিকিউল নিচ্ছি, একটা Fe2SO4 এর হোল থ্রাইসের মলিকিউল নিচ্ছি, তাহলে সেখান থেকে আমি কি পাচ্ছি? 2Fe3+, সেখান থেকে আমি পাচ্ছি 2Fe3+ আর 3SO4 2-। কীভাবে ভাঙি? এটা আমাদের ক্লাস 7-8-এর জিনিস, যে Fe2SO4 এর হোল থ্রাইসকে আমরা ভাঙছি। দেখো এর নিচে 2 আছে, এফির নিচে 2 আছে, তাহলে 2টাকে আমি এখানে সহগে রাখবো, আর এখানে এফি কি নিয়ে আছে, এফির চার্জ কত হবে? নিশ্চয়ই তার যোজ্যতার অ্যামাউন্টটা, যোজ্যতা কার নিচে আছে? সালফেটের নিচে আছে, তাহলে 2Fe3+। এটাকে আমরা এইভাবে খুব সংক্ষেপে এইভাবে আমরা লিখলেই সব থেকে বেটার, যে AXBY, এটাকে যদি আমি ভাঙি, AXBYকে ভাঙলে আমি কি পাবো না, XAY প্লাস Y, আমি এটা ওপরে লিখে রাখি, যাতে আমার এই ধরনের রিয়াকশানটাকে বুঝতে সুবিধা হয়। AXBY XAY প্লাস YBX মাইনাস। তাহলে Fe2SO4 এর হোল 3, SO4 এর নিচে 3 আছে, তার মানে XAY প্লাস, তার মানে X মানে কি 2Fe3+ প্লাস 3SO4 2-। তাহলে একটা Fe2SO4 হোল থ্রাইস থেকে আমি দুটো Fe3+ পাচ্ছি আর 3টে SO4 2- পাচ্ছি। তাহলে 6টা Fe3+ পেতে গেলে আমাকে কি করতে হবে না, এই রিয়াকশানের উভয় পক্ষে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে কোরেসপন্ডিংলি তাহলে আমি এই ইকুয়েশানটা পাবো, 3Fe2SO4 এর হোল থ্রাইস ইকুয়ালস টু 6Fe প্লাস 9 এই SO4 2- প্লাস 9 SO4 2- পাবো। আমরা এখানে আমি এই রিয়াকশানটাকে শুধু মার্ক করে রাখি। নেক্সট FeSO4, কেন আমি FeSO4টাকে নিচ্ছি? কারণ আমি FeSO4 থেকে Fe2+টা পাচ্ছি, FeSO4 থেকে আমি Fe2+টা পাচ্ছি, FeSO4 থেকে Fe2+টা পাচ্ছি। তাহলে একটা মলিকিউল FeSO4 থেকে আমি একটা Fe2+ আর একটা SO4 2- পাচ্ছি। তাহলে 6টা Fe2+, কেন এখানে তো আমি ব্যালেন্স করে পেয়েছি 6টা Fe2+, তাহলে 6Fe2+ থেকে আমি 6SO4 2- 6FeSO4 থেকে আমি 6Fe2+ প্লাস 6SO4 2- পেতে পারি। আর একটা কি, Cr2SO4 এর হোল থ্রাইস, Cr2SO4 এর হোল থ্রাইস, এটাকে আমি যদি ভাঙি, কারণ আমি এই রিয়াকশানে কি দেখতে পাচ্ছি, এই রিয়াকশানে কি লেখা আছে যে Cr2SO4 এর হোল থ্রাইস, সেখান থেকে আমি Cr3+ পেয়েছি। তাহলে Cr2SO4 এর হোল থ্রাইস থেকে আমি কি পাচ্ছি না, আমি পাচ্ছি 2Cr3+ আর 3SO4 2-। তাহলে
আমি দেখছি যে আমার ব্যালেন্স করা ইকুয়েশানে 2Cr3+ আছে, আমার ব্যালেন্স করা ইকুয়েশানে 2Cr3+ আছে। তাহলে উইথ রেসপেক্ট টু দ্যাট আমি এখানে বলতে পারি Cr2SO4 এর হোল থ্রাইস ইকুয়াল টু 2Cr3+ প্লাস 3SO4 2-। আর তারপর K2SO4 আমি এই রিয়াকশানে কি দেখতে পাচ্ছি, আমি এই রিয়াকশানে দেখতে পাচ্ছি যে K2SO4। তাহলে K2SO4 কে আমি যদি ভাঙি, K2SO4 কে যদি আমি ভাঙি তাহলে 2K প্লাস আর SO4 2-, সব আয়নে ভাঙছি। H2SO4, H2SO4 কে আমি যদি ভাঙি তাহলে 2H প্লাস আর SO4 2-। এবার ভালো করে দেখো, এখানে আছে কিন্তু 14H প্লাস, এখানে আছে আমার 14H প্লাস। তাহলে উইথ রেসপেক্ট টু দ্যাট আমাকে এখানে 14H প্লাস পেতে গেলে কি করতে হবে না, আমাকে উভয় পক্ষে 7 দিয়ে গুণ করতে হবে। এদিকে 7 দিয়ে গুণ করলাম, এদিকে 7 দুগুণে 14 আর এদিকে 7। তাহলে এবার এত অবধি তো আমার হলো, আশা করি বোঝা গেছে। এত অবধি তো আমার হলো। এবার আমাকে পয়েন্ট আউট করতে হবে। তাহলে এটা আমার ডান দিকের জন্য আমি আর দিয়ে রাইট সাইড চিহ্নিত করলাম, এটা আমার বাঁ দিকের জন্য আমি লেফট সাইড চিহ্নিত করলাম, এটা আমার ডান দিকের জন্য আমি রাইট সাইড চিহ্নিত করলাম, এটা আমার ডান দিকের জন্য আমি রাইট সাইড চিহ্নিত করলাম। তাহলে আমি এটাকে একটু পরিষ্কার করে দিই। তাহলে এটা আমার রাইট সাইডের জন্য, আর এইটা আমার লেফট সাইডের জন্য, মানে বাঁ দিকের জন্য। তাহলে আর ফর আমার হচ্ছে, তাহলে এখানে আর ফর আমার আর মানে আমি বোঝাচ্ছি কি, আর মানে বোঝাচ্ছি আমি আর ফর, এখানে আমি আর মানে বোঝাচ্ছি হচ্ছে রাইট, মানে ডান দিকের জন্য। আর মানে বোঝাচ্ছি আমি ডান দিকের জন্য, আর এল মানে আমি বোঝাচ্ছি হচ্ছে বাঁ দিকের জন্য। তাহলে ডান দিকে আমার কতগুলো সালফেট আয়ন লাগছে, দেখো ডান দিকে আমার সালফেট আয়ন হচ্ছে 9, 3 12 আর 1 13। ডান দিকে আমার হচ্ছে 9, 3 12 আর 1 13। আর লেফটে আমার কতগুলো সালফেট আয়ন লাগছে, 6, 7 13। তাহলে ডান দিকে আমার 13টা SO4 লাগছে, SO4 2- লাগছে, বাঁ দিকেও আমার 13টা SO4 2- লাগছে। তাহলে দুদিকে SO4 2- এর ব্যালেন্স হয়ে গেল, দুদিকে আমার SO4 2- এর ব্যালেন্স হয়ে গেল। তাহলে আমার মোটামুটিভাবে 13টা SO4 2- লাগবে। তাহলে এখান থেকে আমার এই রিয়াকশানটার আইডিয়া হয়ে গেল। তাহলে এটা আর, এটাও আর, এটা এল। তাহলে এবার আমি পুরো রিয়াকশানটা লিখলাম, Cr2O7 2- প্লাস 14H প্লাস প্লাস 6Fe2 প্লাস ইকুয়াল টু 2Cr3 প্লাস প্লাস 6Fe3 প্লাস প্লাস 7H2, যেটা আগে লিখেছিলাম। এরপর আমি দুদিকে 2K প্লাস যোগ করলাম, উভয় দিকে 2K প্লাস যোগ করলাম। দুদিকেই করতে হবে, একদিকে করলে হবে না, দুদিকেই করতে হবে, কারণ ব্যালেন্স করতে হবে অ্যাটম। তাহলে দুদিকে 2K প্লাস যোগ করলাম। এবার উভয় পক্ষে আমি 13টা SO4 2- যোগ করলাম। তুমি এক্ষুনি প্রশ্ন করলে কেন না, আমি দেখলাম রাইট সাইডে আমার কতগুলো SO4 2- লাগছে, দেখো 9, 3 12, 1 13। তাহলে রাইট সাইডে আমার এটাকে আমি অন্য কালি দিয়ে রিপ্রেজেন্ট করলে রাইট সাইডে আমার লাগছে হচ্ছে 13 SO4 2-। আর লেফট সাইডে আমার কতগুলো লাগছে, লেফট সাইডে দেখো 6, 7 13, 13টা SO4 2- লাগছে। তাহলে আমি উভয় পক্ষে 13 SO4 2- করে দিচ্ছি, 13টা SO4 2- করে দিচ্ছি। এবার কি হচ্ছে
নেক্সট স্টেপে কী হচ্ছে, 2K প্লাস আর Cr2O7 2 এরা মিলে কি তৈরি করছে, এরা মিলে তৈরি করছে K2Cr2O7। হয়ে গেল। 14টা H প্লাস আর এই যে 13টা SO4 2 আমি নিয়েছিলাম, তার মধ্যে 7টা SO4 2 আমি নিলাম, তাহলে 14H প্লাস প্লাস 7 SO4 2 এরা মিলে কি তৈরি করবে, দেখো রিয়াকশনটা ভালো করে, 14H প্লাস প্লাস 7 SO4 2 এরা মিলে তৈরি করবে হচ্ছে 7H2SO4। এরপর 13টার মধ্যে 7টা SO4 2 চলে গেছে, 6টা পড়ে আছে, আর এদিকে 6Fe2 প্লাস 6Fe2 প্লাস আর 6SO4 2 এরা মিলে কি তৈরি করেছিল, এরা মিলে কি তৈরি করেছিল, আমি এই জায়গাটা মুছলাম, এরা মিলে কি তৈরি করেছিল, এরা মিলে তৈরি করেছিল 6FeSO4। আমি দেখো এখানে 6FeSO4 লিখে দিলাম। নেক্সট 2K প্লাস এই 13টা SO4 2 এর মধ্যে আমি একটাকে নিলাম, 2K প্লাস আর SO4 2 মিলে K2SO4। 2Cr3 প্লাস আর এখানে কি, তো 2Cr3 প্লাস, তার জন্য আমি 3টে SO4 2 নিলাম, নিয়ে Cr2SO4 এর হোল থ্রাইস করলাম, দেখো এখানে তাই এসছে। আর 6Fe3 প্লাস 2Cr3 প্লাস প্লাস 3SO4 2 মিলে Cr2SO4 হোল থ্রাইস পেলাম। আর 6Fe3 প্লাস তার সঙ্গে আমি 9টা SO4 2 নিয়ে তৈরি করলাম 3Fe2SO4 এর হোল থ্রাইস, যেটা আমি অলরেডি এখানে দেখিয়েছি। তাহলে আর যেরকম 7H2O রয়ে গেল, যেরকম 7H2O রয়ে গেল। তাহলে এই যে এলো ইকুয়েশনটা, এটাই হচ্ছে আমার ওভারঅল নিউট্রাল ব্যালেন্সড ইকুয়েশন। সো এটাই ছিল আমার ওভারঅল ডিসকাশন এই রিয়াকশানটা নিয়ে এবং জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে।